আচ্ছা, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 4। এখানে বেশ কিছু জিনিস নতুন করে দেখব আমরা। তো চলেন শুরু করি। আচ্ছা, আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ, এটা কি কোনো উপকারে আসতেছে বলেন তো? বেনিফিট হচ্ছেন তো এটা জি থেকে? স্যার। স্যার জি আমি তো মনে হয় জয়েন করছি কিনা জানি না। জয়েন, জি যতগুলো রিকোয়েস্ট এখানে পেন্ডিং ছিল টুকটাক। সব তো অ্যাপ্রুভ হ্যাঁ, করে দিছি। না স্যার এখানে জয়েন তো নিজেদের মধ্যে হচ্ছে না। টুকটাক হচ্ছে। স্যার লিঙ্কটা কাজ করে না স্যার। লিঙ্কে কাজ করে, আজকেও তো অনেকে জয়েন পাঠাইছে, ওনাদের না অ্যাপ্রুভ না, করি নাই। অনেকেই জয়েন হয়েছে, গতকালকে থেকে জয়েন শুরু স্যার হয়েছে, একটা আমরা কাজ করলে জয়েন ভালো হয়, করছি। মানে আমাদের গ্রুপে যারা আছে সবাইরে অটো একবারে মানে ওই গ্রুপে যদি জয়েন করানো হতো তাহলে আর প্রবলেম হতো না। না, অটো অ্যাপ্রুভ করা যাবে না, ম্যানুয়ালি অ্যাপ্রুভ করতে হবে। তো যারা যারা ওইখানে লিঙ্ক ব্যবহার করছেন সবাই জয়েন করছে। এবং একটু আগে কয়েকজন পেন্ডিং ছিল, মাত্র আমি অ্যাপ্রুভ করে দিছি। তো আমি তো এখনো অ্যাপ্রুভ হয় নাই, আমারটা পেন্ডিং এখনো দেখাইতেছে স্যার। স্যার আমারটা তো আমি খুঁজে পাচ্ছি না, কোথায় সেই রিফ্রেশ লিঙ্ক। রিফ্রেশ করেন, হয়তো হয়ে যাবে। হ্যাঁ, পেন্ডিং তো এখন কারোটাই নাই। নতুন করে যদি কিছুক্ষণ আগে পাঠান সেটা পেন্ডিং আছে। আর যারা একেবারে পারছেন না তারা লিঙ্কটা কপি করে আপনার ফেসবুকটা লগ ইন করে তারপরে দেখেন হয় কিনা, হয়ে যাবে আর কি। স্যার লিঙ্কটাই তো খুঁজে পাচ্ছি না, কোথায় মানে স্যার। লিঙ্কটা স্যার খুঁজে পাবেন, আসসালামু একটু আলাইকুম, নিচে যান, মোকাররম হোসেন গ্রুপে একটু বলছিলাম। নিচে যান। মাত্র মাত্র রিকোয়েস্ট পাঠাইছি স্যার। ঠিক আছে, ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে, অসুবিধা নেই। যারা মাত্র পাঠাইছেন স্যার তাদেরটা হয়ে থ্যাংক যাবে। ইউ স্যার। স্যার আমি একটা কথা বলি। বলেন। স্যার আমি গতকালকে কোর্সটা মানে করছি, কিনছি, কিন্তু আমি ওই ফেসবুকে ওই গ্রুপে অ্যাড হইতে পারতেছি না। গ্রুপে মেসেঞ্জারে কিছুতেই অ্যাড হইনি আমি। তারপরে এই যে লিঙ্কও পাই নাই, আমি এক আপুর থেকে নিয়ে তারপরে জয়েন হই। কিন্তু আপনি কি আমার স্যার একটা আমি মেম্বারশিপ ডাবল নিছেন নাকি রিকোয়েস্ট দিলাম স্যার। ডিরেক্ট অ্যাডমিশন নিছেন? হ্যাঁ হ্যাঁ, গতকালকে। না, আমি বলছি আপনি মেম্বারশিপ থেকে জয়েন করছেন নাকি অ্যাডমিশন নিয়ে জয়েন করছেন, কিভাবে? আহ, সেটা সেটা তো বলতে পারি না কোনটা। আচ্ছা, পেমেন্ট করে কথা অ্যাডমিশন হচ্ছে নিছেন? হ্যাঁ হ্যাঁ, পেমেন্ট করে তারপরে তাহলে মেম্বারশিপ আমার চলবে না। হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে যে মানে আমার গ্রুপে জয়েন করে নিছে, ফেসবুক লিঙ্কডিন সবকিছু দিছে, কিন্তু আমি জয়েন হতে পারতেছি না। তাহলে যেহেতু আপনাকে হোয়াটসঅ্যাপে গ্রুপের লিংক দিছে, ওইখানে জয়েন করতে হবে। তো জয়েন রিকোয়েস্ট পাঠাইছেন আপনি? হ্যাঁ, জয়েন কি রিকোয়েস্ট পাঠাইছি, কিন্তু ওইখানে বিভিন্ন কিছু চাইতেছে, ইমেল অ্যাড্রেস, তারপর আবার কোড, মানে এগুলা দিতেছি কিন্তু হয় না। কোড আসে, কোড চাই একটা ইমেলের, সেই ইমেলের কোড তো আমার জানা নাই। আচ্ছা, আপনার এরকম এরকম অনেক কিছু চাইতেছে। স্যার আমার একটা পার্সোনাল নাম্বার দিছিল, ওইটা আমি যে সাথী জিজ্ঞেস বিশ্বাস, এটা করছিলাম। আপনি হ্যাঁ 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 আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই নাম্বার স্যার থেকে এখন অ্যাডমিশন পর্যন্ত নিছিলেন? খুঁজে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, এর নাম্বার থেকে। আচ্ছা, ঠিক আছে, অ্যাপ্রুভ করে দিচ্ছি, সমস্যা নেই। বাট অ্যাপ্রুভাল প্রসেসটা আসলে এরকম না। এটা অফিসে ফোন করে ওদেরকে হুম, বললে ওরা ভেরিফাই করে তারপরে অ্যাপ্রুভ করে দেবে। আচ্ছা যাই হোক, আপনার ভেরিফিকেশনটা আমি পরে করে নিচ্ছি, আপাতত ক্লাসটা করেন, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে। ওকে। স্যার আমি মেম্বারশিপ নিয়ে করছিলাম, বাট এখনো মেসেঞ্জার গ্রুপে রিকোয়েস্ট দিলাম, এখনো অ্যাকসেপ্ট হয়নি মনে হয়। তাহলে রিকোয়েস্ট আসেনি, আরেকবার করেন। কারণ যতগুলো রিকোয়েস্ট ছিল সব অ্যাপ্রুভ করে দিছি, পেন্ডিং নাই একটাও। আপনার ওই লিঙ্কটা ব্যবহার করে আরেকবার একটু রিকোয়েস্ট পাঠান, আপনার রিকোয়েস্টটা পারফেক্টলি প্লেস মাত্র হয়ে যাবে। মাত্র কিছুক্ষণ আগে দিলাম স্যার। তাহলে স্যার আমি তাহলে কীভাবে অ্যাপ্রুভ হবে? এটা তো সাথে সাথে অ্যাপ্রুভ হবে না। ওটা আমি ক্লাস শেষ করে দেখবো, তারপরে অ্যাপ্রুভ করে দেবো, না সমস্যা নেই। তো ঠিক আছে, আপাতত এ পর্যন্ত রাখি, এরপরে আবার কথা বলবো। প্রথমে আমরা দেখব প্রি কম্পোজ। আচ্ছা, প্রি কম্পোজ কী জিনিস সেটা আগে একটু বুঝে নেই, তারপরে। প্রি কম্পোজ হলো, যারা এখানে ডিজাইনার আছেন তারা জিনিসটাকে রিলেট করতে পারবেন। বিষয়টা হচ্ছে অনেকগুলো লেয়ারকে যখন আমরা একসাথে গ্রুপ করি, তাই না? ফটোশপ, ইলাস্ট্রেটর গ্রুপ করে তারপরে কিন্তু একটা লেয়ারে কনভার্ট করা হয়। যেমন ধরেন এখানে 3টা লেয়ার, 3টা অবজেক্ট, 3টার মধ্যে ধরলাম যে 3 রকম কালার আছে, ডিফারেন্ট টাইপের। এই 3টা লেয়ার মিলে আমরা একটা ডিজাইন। ওকে, তাহলে আমরা ধরলাম এটা হচ্ছে আমার একটা ডিজাইন,
একটা ডিজাইনের মধ্যে কয়টা লেয়ার? 3টা। আপনার এখানে 10টা লেয়ারও থাকতে পারে, একটা কম্পোনেন্টের মধ্যে আরও বেশি লেয়ার থাকতে পারে, কমও থাকতে পারে। এখন এখানে যখন আপনি কোনো একটা জায়গায় ক্লিক করে ড্র্যাগ করতেছেন, কি হচ্ছে, শুধুমাত্র ওই পোর্শনটুকু বা ওই অবজেক্টের অংশটুকু মুভ করতেছে, আপনার ফুল ডিজাইন কিন্তু মুভ করে না। কারণ কি, লেয়ারটা একদম ওপেন লেয়ার আছে, অর্থাৎ এটা আলাদা আলাদা সেপারেট লেয়ার আছে, যার ফলে এই ডিজাইনটা ভেঙে যাচ্ছে, অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনি এখানে একটা কাজ করে ফেলতে পারেন, সেটা হচ্ছে 3টা লেয়ারকে মিলে যদি আপনি একটা বান্ডিল করতে পারেন, একটা গ্রুপ করতে পারেন, সেই ক্ষেত্রে কি হবে, যে কোনো এক জায়গায় ক্লিক করলেই সব একসাথে মুভ করবে, অর্থাৎ পুরোটা মিলে একটা কাউন্ট হবে তখন। ওইটাই মূলত প্রি কম্পোজ, যেটা আপনারা এতদিন ফটোশপ ইলাস্ট্রেটরের গ্রুপ হিসেবে জানতেন। এই গ্রুপটার নামই এখানে এসে কী হয়ে গেছে, প্রি কম্পোজ। তো কীভাবে করব সেটা, প্রথমে সবগুলো লেয়ার আপনি সিলেক্ট করে নেবেন, এভাবে করেন বা এভাবে করেন, যেভাবেই করেন না কেন সিলেকশনটা পারফেক্টলি করে নিতে হবে। এবার রাইট ক্লিক করবেন, একটু উপরে গেলে দেখবেন প্রি কম্পোজ লেখা আছে, এখানে ক্লিক। এবার আপনি চাইলে এখানে আপনার কন্টেন্ট ওয়াইজ নাম দিতে পারেন, কারণ একটা প্রজেক্টের মধ্যে অনেকগুলো এভাবে ছোট ছোট কম্পোনেন্ট থাকতে পারে ডিফারেন্ট টাইপের। তো আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের লোগো ফর এক্সাম্পল, তাহলে 3টা লেয়ার মিলে কি হলো, একটা লোগো হয়ে গেল। আমরা এই নামটা দিয়ে দিলাম, এবার ওকে করব, তাহলে আমরা দেখতে পাবো, নামটা দেখলে বোঝা যাবে এটা হচ্ছে লোগোর লেয়ার। এবার দেখেন যেখানে ক্লিক করি না কেন পুরোটা মিলে একটা, অর্থাৎ আমার 3টা লেয়ার মিলে একটা গ্রুপ হয়ে গেছে। এখন এখানে বিষয়টা হলো, এমন ভাবার কিছু নাই যে আমার সবগুলো লেয়ার মিলে একটা হয়ে গেছে, মার্জ হয়ে গেছে, আমি এটাকে এডিট করতে পারবো কি পারবো না। ধরেন কখনো আপনার মনে হইলো যে আপনার এই সায়ান টাইপের যে লেয়ারটা আছে, সায়ান কালার, এই কালার লেয়ারটাকে একটু এডিট করা লাগবে, কিন্তু এখন তো ধরার বা সিলেক্ট করার কোনো উপায় নাই, গ্রুপ করে ফেলছেন, কোনো লেয়ার নাই এখানে। তো ইন্ডিভিজুয়াল লেয়ারগুলোকেও আবার সিলেক্ট করা যাবে, সব কিছু এডিট করা যাবে প্রিকম্পোজ করার পরেও। কিভাবে, ডাবল ক্লিক করবেন এইটার উপরে, ডাবল ক্লিক করলে দেখবেন মেইন কম্পোজিশনের পাশে একটা আলাদা ট্যাব ওপেন হবে, ওই ট্যাবের মধ্যে সবগুলো লেয়ার ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস পাবেন সিলেক্ট করার বা এডিট করার। তাহলে এখান থেকে যদি আপনি এডিট করেন যে কোনো কিছু, ধরেন এটার সাইজটাকে একটু ছোট করে দিলাম বা এটার কালারটা চেঞ্জ করে দিলাম, এখানে যেই আপডেটটা হইলো সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে, এখানে যে এডিট করলাম সেটা কিন্তু এখানে চলে আসবে সাথে সাথে, এই দেখেন একদম রিয়েল টাইম এখানে আপডেট হয়ে যাবে। তো এইটা হচ্ছে মূলত প্রিকম্পোজ। আচ্ছা, তাহলে প্রিকম্পোজ দিয়ে আমরা ছোট একটা প্রজেক্ট করি, যেটা আপনারাও করবেন। আমরা একটা গাড়ি চালাবো এখন, এখানে গাড়ির জায়গায় আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা এখানে 3টা জিনিস নিলাম, একটা হচ্ছে গাড়ির বডি, তারপরে চাকা, আর একটা ব্যাকগ্রাউন্ড। এগুলো সব গুগল থেকে কালেক্ট করে আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, ঠিক আছে। এটা হচ্ছে কার হুইল লিখলে পাবেন, এটা হচ্ছে ভেক্টর রোড। আচ্ছা, আমি একটু দেখাই দিই। এটা হলো কি চাকা, এটা বডি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটাকে বড় করবো কীভাবে আমরা কিন্তু শিখে ফেলছি, তাই না, ফিট টু কম, ব্যাস। এখন যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড, এটাকে লক করে রাখি, এই যে লক, ব্যাস, ওইটার সিলেক্ট হবে না। এখন আমাদের কাজ হলো এগুলো নিয়ে একটু ছোটো করে রাখি, ওকে, এভাবে থাকুক। ডাউনলোড করলাম কোথা থেকে, রিসোর্স কোথায় সেটা একটু দেখি, এটার সোর্সটা একটু দেখে আসি। গুগলে যাবেন, যাওয়ার পর লিখবেন হচ্ছে কার পিএনজি। এবার দেখেন অভাব নাই,
অবশ্যই আপনাকে ব্যাকগ্রাউন্ড ছাড়া পিএনজি একটা কার নিতে হবে। এরকম কোনো কার নেবেন না, এরকম সাইড অ্যাঙ্গেল থেকে নিতে হবে, হ্যাঁ, তাহলে আপনি এখানে চালাতে পারবেন। আর যদি এরকম ফ্রন্ট ফেস নেন কারের, তাহলে কোন দিকে চলবে সে? আপনার তো লেফট রাইট বা সাইড অ্যাঙ্গেলে চালাতে হবে, এরকম একটা কার নিতে হবে যেটা সাইড ভিউ। ওকে, এবার হচ্ছে হুইল। তাহলে কার হুইল লেখেন পিএনজি, অভাব নেই, ঠিক আছে। এরপরে ছিল কি ব্যাকগ্রাউন্ড, এরকম, তাহলে লিখবেন হচ্ছে রোড ভেক্টর, এই জবাব নেই ওগুলোর। অথবা কার্টুন ব্যাকগ্রাউন্ড লিখলেও হয়, রোড ভেক্টর কার্টুন ব্যাকগ্রাউন্ড, এই জবাব নেই। আপনার কত রোড লাগবে দেখেন। তো দেখাই দিলাম কোথায় পাবেন, আশা করি প্র্যাকটিস করতে আপনাদের কোথাও আটকাবে না। এখন আমরা এই গাড়িটাকে চালাবো। তো সেইটার জন্য যতগুলো কম্পোনেন্ট দরকার, যত অ্যানিমেশন দরকার, সব কিন্তু আমরা অলরেডি আগে থেকেই শিখে ফেলছি, এগুলো জানা আছে আমাদের, জাস্ট অ্যাপ্লাই করবো এখন। আর লাস্টে গিয়ে এখানে প্রি কম্পোজ ব্যবহার করব। তাহলে এই হুইলটা কেন নিলাম? আমার গাড়ির সাথে অলরেডি হুইল দেওয়া আছে, তাহলে ওই হুইলটা আমার কেন নিলাম আর কি, এটা নেওয়ার কারণ হলো এটা হচ্ছে একটা জয়েন্ট ফটোগ্রাফি, আমার সব কিছু একসাথে জয়েন করা। যদি এই বিষয়টা এরকম হতো, এটা ভেক্টর ফাইল, আমার গাড়ির চাকা আলাদা, বডি আলাদা, তাহলে আমরা এই চাকাটাকেই মুভ করতে পারতাম বা রোটেট করতে পারতাম, হ্যাঁ। কিন্তু এখন এটা পসিবল না, কারণ হচ্ছে সব কিছু জয়েন করা আছে বডির সাথে। এই চাকাটাকে আমরা ঘোরাতে পারবো না, এজন্য একটা এক্সট্রা চাকা নিলাম। এই চাকাটা আমরা রোটেট করব এবং এটা এখানে বসাবো, ঠিক আছে। তাহলে প্রথমে আমি একটু সাইজটা করে নিচ্ছি, আগে গাড়ির সাইজটা ঠিক করি রাস্তা বা এনভায়রনমেন্টের সাথে, আর একটু ছোট করা যায়, ফাইন। এবার আমরা চাকাটাকে রিসাইজ করে নেব। ওকে, হয়ে গেল। তো চাকাটাকে ঠিকঠাকভাবে রিসাইজ করলাম এবং পজিশন করলাম। এবার আমরা অ্যানিমেশন করব, অর্থাৎ এটাকে রোটেট করতে হবে। এখন চাকা রোটেশনের কাজই হলো কি করা, ঘোরানো, তাই তো। এখন আমরা রোটেট করব, তাহলে রোটেট করার জন্য কি করতে হবে বলেন তো? ট্রান্সফর্ম থেকে এই যে রোটেশন ব্যবহার করতে হবে। তো 0 সেকেন্ডে আমাদের প্লে হেড রাখলাম, এবার রোটেশনে কি ফ্রেম অন করে দিলাম, একটু সামনে যাই, ধরেন 10 সেকেন্ড ধরে ঘুরবে সে, বা 8 সেকেন্ড ঘুরলো, আচ্ছা 10 সেকেন্ডে রাখি। এখন কতটুকু ঘুরবে সেটা আমরা র্যান্ডম এখানে কিছু ভ্যালু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঘুরতেছে, আর একটু বাড়াই দিই, এখানে আসলাম, আর একটু বেশি করে ঘুরুক সে। ওকে, ঠিক আছে। তাহলে কি অ্যানিমেশন ডান। এইবার কি করব? এবার হচ্ছে কপি করব। অ্যানিমেশন দেওয়ার পরে এই জায়গাটাকে ডুপ্লিকেট করবেন। তাহলে আমরা মনে হয় লাস্ট ক্লাসে শিখছিলাম ডুপ্লিকেট কিভাবে করে। Ctrl+D, এই লেয়ারটাকে সিলেক্ট রেখে Ctrl+D প্রেস করলে আমরা ডুপ্লিকেট পেয়ে যাব। ডুপ্লিকেট করার পর এটাকে সরাই দেন, এখন এখানে নিয়ে আসেন। এবার জাস্ট সাইজটা একটু ছোট করে অ্যাডজাস্ট করে দেন।
এবার আমরা একটু প্লে করে দেখি। পারফেক্ট। এখন এবার আমাদেরকে গাড়িটাকে মুভ করতে হবে। তাহলে মুভ করার জন্য কি লাগবে? পজিশন দিতে হবে। এখন আপনারা দেখেন এইখানে কিন্তু আমাদের তিনটা লেয়ার, একটা হচ্ছে গাড়ির বডি আর দুইটা হলো কি হুইল। তো পজিশন দিতে হলে এই অবস্থায় আমাদেরকে তিনটা লেয়ারের মধ্যে পজিশন দিতে হবে। সেক্ষেত্রে যেহেতু আলাদা আলাদা মুভ করবে, অনেক সময় দেখা যায় পজিশন যদি পারফেক্টলি ইউজ করতে না পারেন ভ্যালুটা, তাহলে দেখা যাবে বডি যাবে আগে, গাড়ির চাকা যাবে পরে, এরকম হবে আর কি। হ্যাঁ, ভেঙে যাবে বিষয়টা, তো ওইটা পারফেক্ট হবে না তখন। তাহলে এটাকে পারফেক্ট করার জন্য আমাদের প্রিকম্পোজ ব্যবহার করতে হবে। এই তিনটা লেয়ার মিলে একটা লেয়ার হবে এবং ওই একটা লেয়ারের মধ্যে যখন আমরা পজিশন ব্যবহার করব তখন পারফেক্টলি মুভ করবে, এটা ভাঙবে না। তাহলে পুরোটা সিলেক্ট, রাইট ক্লিক, এই হচ্ছে প্রিকম্পোজ। আমরা এখানে দিলাম কার অ্যানিমেশন। ব্যাস, তাহলে কার অ্যানিমেশন হয়ে গেল। এবার জাস্ট আমরা এইটাকে ফ্রেমের বাইরে রাখলাম আর কি। ফ্রেমের বাইরে থেকে এন্ট্রি নেবে, তারপর এখান থেকে আউটরো হয়ে যাবে, মানে সরি ফ্রেমের বাইরে চলে যাবে। তো আমরা এবার পজিশন দিব, ইউ প্রেস করলাম, সরি ইউ না, পি প্রেস করবেন পজিশনের জন্য, পি শর্টকাট। অথবা আপনি এটা যদি মনে রাখতে না পারেন তাহলে ট্রান্সফর্মে ঢোকেন, এখানে পজিশন ব্যবহার করেন। 10 সেকেন্ড জুড়ে আমাদের এই রোটেশন দেওয়া ছিল, আমি 10 সেকেন্ডেই পজিশনটা ব্যবহার করব। এবার আপনি চাইলে এখান থেকে পজিশন ইউজ করতে পারেন অথবা মাউস ধরে এভাবে নিতে পারেন। হ্যাঁ, আমি এটাকে ফ্রেমের বাইরে দিয়ে দিলাম। তাহলে এখান থেকে ফ্রেমের বাইরে থেকে সে ফ্রেমের ভিতরে ঢুকে এখান থেকে আবার ফ্রেমের বাইরে চলে যাবে। এইটুকুই কাজ, দেখেন খুব অল্প একটু কাজ। এবার দেখেন ওই যে আমাদের গাড়ি চলতেছে। আমি একটু বড় করি, ঠিক আছে। এই তো, যদি স্পিড বাড়াইতে চান তাহলে কি ফ্রেমগুলোকে একটু কাছে নিয়ে আসতে হবে। যেমন এটার ভিতরে যে চাকার সাথে কি ফ্রেম ছিল ওগুলোকেও কাছে নিয়ে আসতে হবে, কারণ ওইটাও একটু বেশি করে ঘোরাতে হবে, তাই না? তাহলে ভিতরে ঢুকলাম ডাবল ক্লিক করে, তাহলে এই দুইটাকে আমরা 8 সেকেন্ড করে দিচ্ছি, এখানে নিয়ে আসবো। শিফট ধরে দুইটাকে সিলেক্ট করলাম কি ফ্রেম, তারপর 8 সেকেন্ড করে দিলাম, ব্যাস। এখন পজিশনটাকেও 8 সেকেন্ড করে দিচ্ছি। এবার দেখেন একটু স্পিড বাড়বে এখন। ঠিক আছে, এইটা আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে। এখন এইটার মধ্যে গত ক্লাসে যে শিখছিলেন না, গত ক্লাস না তার আগের ক্লাসে, যে মোশন পাথ, তারপর অটো ওরিয়েন্ট, এগুলো ব্যবহার করে আমরা একটা প্লেন উড়াইছিলাম, তাই না? ওরকম কিছু অ্যাড করতে পারেন, তাহলে কি হবে, আর একটু রিয়েলিস্টিক মনে হবে। এখন এটার মধ্যে আমরা আরও অনেক কাজ করতে পারি, যেমন ধরেন ব্যাকগ্রাউন্ডটা একটু প্যান করবে, গাড়ি চলবে, ব্যাকগ্রাউন্ডটা সামনের দিক থেকে পেছনের দিকে প্যান করবে। তাহলে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেন, একটু বড় করতে হবে, গাড়িটাও একটু বড় করি।
এখন ব্যাকগ্রাউন্ডটা ধরলাম, জাস্ট পজিশন ব্যবহার করো ব্যাকগ্রাউন্ডের মধ্যে। একদম সিম্পল একটা জিনিস। এবার দেখেন ব্যাকগ্রাউন্ডটা হালকা করে প্যান করবে, তাহলে গাড়ি ওদিকে যাচ্ছে আর সামনের দিক থেকে ব্যাকগ্রাউন্ড এদিকে আসতেছে। এরপর আপনি এখানে গাড়ির একটা হর্ন দিতে পারেন, তাহলে এটা আরও রিয়েলিস্টিক হবে। হর্ন দেওয়ার জন্য কি করতে হবে, সাউন্ড ইফেক্ট লাগবে আমার। তাহলে এবার আমরা সাউন্ড ইফেক্ট অ্যাড করব। কোথা থেকে সাউন্ড পাবো, অনেক ওয়েবসাইট আছে, আপনি আপনার কাছে যেটা ভালো লাগে। পিকজাবে একটা সাইট আপনাদেরকে দেখাইছিলাম মনে হচ্ছে। এখানে আসার পর এই যে সাউন্ড ইফেক্ট সিলেক্ট করবেন, দেন এখানে লিখবেন কার হর্ন। এই যে অভাব নেই, সবগুলো হচ্ছে কার হর্ন এবং প্রত্যেকটা সাউন্ড ইফেক্ট ফ্রিতে ডাউনলোড করা যাবে। আপনি শুনে দেখবেন কোন হর্নটা এই গাড়ির সাথে যায়। এটা মোটামুটি যায় আসলে, এটাও নিতে পারেন। এটা মোটামুটি সুন্দর, এটা ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেল। ব্যাস, এটাকে ইম্পোর্ট করেন, একদম পারফেক্ট ওয়েতে ইম্পোর্ট করবেন। দেন হচ্ছে ড্র্যাগ করে জাস্ট যেভাবে ভিডিও বসান এইভাবে বসাই দেবেন। এই হচ্ছে আমার অডিও ফাইল, অডিও লেয়ার সবার উপরে থাকুক, এটা অসুবিধা নেই। এখন আপনি কোন জায়গায় বসাবেন, গাড়িটা একটু সামনে আসার পর হর্নটা দিল, ধরেন এখানে আসার পরে দিল, তো লেয়ারটা ওই এক্সাক্ট পয়েন্টে বসাই দেবেন। খুবই সহজ জিনিস। এবার দেখেন এখানে যখন চলতে চলতে গাড়িটা এখানে আসবে তখনই হর্নটা বাজবে। আচ্ছা, আমি চাচ্ছি আবার যখন সে এখান থেকে পাস করবে তখন আরেকবার হর্ন বাজবে। তাহলে এই লেয়ারটাকে ডুপ্লিকেট করেন, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট হয়ে গেল। এই লেয়ারটা এবার এখানে বসায় দেন। তাহলে এখানে একটা হর্ন বাজবে, একটু পিছনে দিলাম, এখানে একটা হর্ন আর এখানে একটা হর্ন। ঠিক আছে, হয়ে গেল। এবার আমি চাই যে এখান থেকে কিছু পাখি উড়ে যাবে, আমি একটা সিন জেনারেট করবো এখন। তাহলে পাখি মানে উঠতেছে এরকম একটা সিন আমার লাগবে। এগুলো আপনি গ্রিন স্ক্রিনের ভিডিওগুলো পাবেন। আচ্ছা, আপনাদের তো ওই ক্লাসটা হয়নি এখনও। গ্রিন স্ক্রিন রিমুভ করার একটা ক্লাস আছে, যাই হোক সমস্যা নেই। কম্পোজিশনের জন্য আমি অল্প একটু দেখাই দিচ্ছি, যেহেতু এটার ক্লাস আছে, এটার বিস্তারিত পরে হবে। এবার ইউটিউবে যাব, বার্স গ্রিন স্ক্রিন। আচ্ছা, এটা চলে, এটাকে নিলাম। ইউটিউব থেকে তো ডাউনলোড করতে পারেন সবাই, তাই না? যারা আইডিএম ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, তারা ইজিলি ডাউনলোড করতে পারবেন। আর যারা আইডিএম ব্যবহার করেন না, অনেক মেথড আছে, তার মধ্যে এখানে ডটের পরে ডাবল এস লিখলে সেভ ফর্ম ডট নেট এই ওয়েব টুল থেকে ডাউনলোড হয়ে যাবে। এখানে বাটন আসবে, ব্যাস। এবার এটা ইউজ করি। প্রথমে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে তারপর আমাদের এখানে কম্পোজিট করতে হবে। সো এটার জন্য আমাদের ইফেক্ট অ্যান্ড প্রিসেটে এসে লিখতে হবে কি লাইট। এটার উপরে বেস করে একটা ক্লাস আছে কিন্তু আপনাদের। সো আমি এটা নিয়ে বললাম না কিছু, জাস্ট দেখেন। এটা এটা আপনাদের করতে হবে না। পাখির এই বার্ডসের এটাকে আপনারা স্কিপ করেন, আমি জাস্ট একটু দেখাচ্ছি আর কি। এই জিনিসটাকে স্কিপ করতে পারেন। আবার বলছি, এটার ক্লাস আছে। তাহলে এখানে আবার বার্ডসের একটা সাউন্ড দিতে হবে না?
তাহলে সাউন্ড ইফেক্ট, এখানে শুধু বার্ডস লেখেন, পাখির কিচিরমিচির যে সাউন্ডটা আছে সুন্দর লাগে। ব্যাস, তাহলে এই সাউন্ডটা শুরু থেকে আসলো। ব্যাস, এখানে পাখি সরে গেল, তাহলে এই লেয়ারটা এখানে কাট করতে হবে। এখন লেয়ারটা কাট করব কিভাবে? আচ্ছা, কন্ট্রোল শিফট ডি প্রেস করলে এটা কাট হয়ে যাবে, দেন হচ্ছে এই অংশটুকু ফেলে দেন। এই কাট কিভাবে করলাম সেটার সিকোয়েন্স কিন্তু পরের ইয়াতে আসতেছে। নেট কি চলে গেছিল নাকি? সব কিছু রিলোড হচ্ছে এখন। এই যে ড্রপ, ট্রিম, স্প্লিট লেয়ার, এই জিনিসটা যখন দেখাবো তখনই আপনারা বুঝতে পারবেন যে একটা লেয়ার কীভাবে ট্রিম করে, কীভাবে কাট করে, সব কিছু। ওকে, এখন ফাইনালি আমরা একটু চেক করে দেখব কীভাবে চেক করব। একটু প্রিভিউ দেখব পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত, ফুল স্ক্রিন করে দেখব। এখন ফুল স্ক্রিন করার জন্য কিবোর্ডের একটা শর্টকাট আছে, এইটা, এই বাটনটা, ট্যাবের উপর একটা বাটন আছে হসন্তর মতো, এই বাটনটা প্রেস করলে এটা মানে আমি চাচ্ছি এখন এই কম্পোজিশন সেকশনটা ফুল স্ক্রিন হবে। তো প্রথমে এই সেকশনটা সিলেকশনে রাখতে হবে। আপনারা এটা ব্লু একটা সাইন দেখতে পাচ্ছেন, একটা মার্ক, এটা দ্বারা বোঝা যাচ্ছে আমরা এখন কম্পোজিশন প্যানেলটা সিলেকশন করে ফেলছি। যখন আমরা এখানে আসবো, অর্থাৎ এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখন কিন্তু আর কম্পোজিশন প্যানেলটা সিলেকশন নাই, এখন লেয়ার প্যানেল সিলেকশন আছে। অনেক সময় লেয়ার প্যানেলও বড় করে দেখতে হয়, তাহলে সেম কিটা যদি প্রেস করেন এবং সিলেকশনে এটা রাখেন, এটা বড় হবে, ফুল স্ক্রিন হবে। আর একবার প্রেস করলে আগের জায়গায় চলে যাবে। তো আমি যে সেকশনটাকে বড় করব, যেই প্যানেলটাকে, সেটাকে আগে সিলেক্ট করব, তারপরে হসন্ত নামের যে বাটনটার কথা বললাম ওইটা প্রেস করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। আপনি এবার এখান থেকে একটু বড় করে নিতে পারেন, ফিট করে নিতে পারেন। এবার আপনি রিল্যাক্সে এটাকে ফুল স্ক্রিন করে প্রিভিউ করতে পারেন। ঠিক আছে, এই তো। তাহলে বার্ডসের লেয়ারটাকে আমরা এখানে ট্রিম করে দিলাম। এভাবে ছোট করা যায় লেয়ারটাকে, যদি এভাবে ট্রিম করে দিই তাহলে পরের যে কিছু অংশের মধ্যে বার্ডস দেখা গেছিলো ওইটা আর দেখা যাবে না। এই যে এখানে শেষ বার্ডস। এখন আমরা এটাকে আউটপুট দিতে পারি। তাহলে একটা ফাইনাল এটুকু, তাহলে 8 সেকেন্ড পরে আমাদের আউটপুটটা হয়ে যাবে। 8 সেকেন্ড একটু বাড়ায় নিলাম। এখন গত ক্লাসে শিখছিলাম বা তার আগের ক্লাসেও আমরা দেখেছিলাম যে এই টাইম রুলারটা ব্যবহার করে আমরা আউটপুট যদি দিই তাহলে কিন্তু সিলেক্টেড এরিয়ার বাইরে আর আউটপুট হবে না। ডেস্কটপে দিলাম,
এই হচ্ছে আমাদের কম্পোজিশন 1। ওকে, তো চেষ্টা করবেন এর থেকে ভালো কিছু করার। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা বাকি টপিকগুলোকে আস্তে আস্তে শেষ করি। আচ্ছা, যে কোনো একটা লেয়ারকে, এটা হচ্ছে একটা লেয়ার, শেপ লেয়ার। যে কোনো লেয়ার কাটাকাটি করার রুলস একটাই, সেটা হচ্ছে কি, ধরেন আপনি 10 সেকেন্ড পরে লেয়ারটাকে আর রাখবেন না, ট্রিম করবেন। ট্রিমটা দুইভাবে করা যায়। প্লেটটা এখানে রেখে আপনি একদম লাস্ট মাথা থেকে যদি এভাবে ড্র্যাগ করে নিয়ে আসেন, ট্রিম হয়ে যাবে। যদি এপাশ থেকে কাটতে চান তাহলে এভাবে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে, তখন শুরুর অংশটুকু থাকবে না, বাকি অংশটুকু থাকবে। আচ্ছা, এটা হচ্ছে ট্রিম, মানে কাটছাট করা, কেটে ফেলবেন এটা। আর যদি স্প্লিট করতে চান, ধরেন এই 10 সেকেন্ড পরে আপনি আরেকটা লেয়ার নেবেন, ওইখানে ডিফারেন্ট টাইপের কোনো একটা ইফেক্ট দিবেন। 10 সেকেন্ড পর্যন্ত একটা ইফেক্ট হবে, 10 সেকেন্ড পরে হয়তো ডিফারেন্ট ইফেক্ট হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লেয়ারটাকে আলাদা করে ফেলতে হবে। একই লেয়ার মধ্যে দুইটা ইফেক্ট ইউজ করা যাবে না, মানে দুই রকম ইফেক্ট। তাহলে পুরোটার মধ্যে হয়ে যাবে, দুই রকম ইফেক্ট থাকবে, তবে পুরোটার মধ্যে হবে। যদি এরকম চাওয়া হয় 10 সেকেন্ডের মধ্যে একটা ইফেক্ট হবে, 10 সেকেন্ড পরে আবার আরেকটা ইফেক্ট হবে, সেটাও করা যায়। তবে কিছু ডিফারেন্ট টাইপের চাহিদা থাকে, যেটা আলাদা করে করতে হয় আর কি। লেয়ারটাকে কাট করে তারপরে স্প্লিট করে নিতে হয়। সেই স্প্লিটটা কীভাবে করে, কন্ট্রোল শিফট ডি, তাহলে প্লে হেড বরাবর কেটে আলাদা হয়ে যাবে এই লেয়ারটা। এখন এই যে ট্রিম করলাম, স্প্লিট করলাম, এটা আবার এখান থেকে করা যায়। এই যে স্প্লিট লেয়ার, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এটা লেয়ারটা স্প্লিট হয়ে যাবে। এখান থেকে এডিট থেকে স্প্লিট লেয়ার, ঠিক আছে। আচ্ছা, ট্রিম করব এখন। ট্রিমটা লেয়ার মধ্যেই থাকার কথা, কই গেল? আচ্ছা, এর একটা শর্টকাট আছে, এটা ম্যানুয়ালি খুব বেশি ইউজ করা হয় না, কখনো ইউজ করি না আমি, বাট এটা এডিট অথবা লেয়ার দুইটার মধ্যে থাকার কথা, দুইটার যে কোনো একটার মধ্যে আর কি। ট্রিম, ওকে, সমস্যা নেই। ম্যানুয়াল ট্রিমটা তো এখান থেকে দেখলেন। আচ্ছা আচ্ছা, এটার শর্টকাট বা এটার কোনো অপশন এখানে নেই, কারণ এটা এক ক্লিকে হবে না। ম্যানুয়াল ট্রিমটা এরকমভাবে আপনার যতটুকু অংশ দরকার সেটা এইভাবে ম্যানুয়ালি ড্র্যাগ করে সিলেক্ট করলেন। এটা শর্টকাটটা হচ্ছে অল্টার ধরে তারপর সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, এটা হচ্ছে শর্টকাট। তো আমি ধরলাম যে 15 সেকেন্ডের আগে যে অংশটুকু আছে সেটুকু আমি রাখবো না, অর্থাৎ প্লে হেডের লেফট সাইডের অংশটুকু আমি ট্রিম করবো। সেক্ষেত্রে অল্টার ধরে লেফট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের যে লেফটটা অর্থাৎ ওপেনিং ব্র্যাকেট যেটা, সেটা ক্লিক করতে হবে কিবোর্ড থেকে, তাহলে এই অংশটুকু কী হবে, ট্রিম হয়ে যাবে। আবার ধরেন 25 সেকেন্ডের পরের অংশটুকু আমি ট্রিম করব, অর্থাৎ আমার প্লে হেডের রাইট সাইডের অংশটুকু যাবে, তাহলে কী করতে হবে, অল্টার ধরে রাইট ব্র্যাকেট, রাইট সাইডে যে ব্র্যাকেটটা আছে সেকেন্ড ব্র্যাকেট, সেটা ব্র্যাকেট ক্লোজিং। এই হচ্ছে শর্টকাট। আবারও বলছি, স্প্লিট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ডি। তাহলে এইগুলো যদি জানেন তাহলে লেয়ার ম্যানেজমেন্ট নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না।
এরপর হচ্ছে সোর্স প্যানেল, লেয়ার প্যানেল, একই জিনিস। এই যে এটা সোর্স নেম, লেয়ার নেম, এখানে সব কিছু থাকে। এখন হচ্ছে লেয়ারের এক্সাক্ট নেমটা শো করতেছে। এখানে ক্লিক করলে যদি কোনো সোর্স থাকে, কোনো লিঙ্ক থাকে এই লেয়ারের মধ্যে, সেইটা এখানে চলে আসবে। এটা স্কিপ করা যায়, এটা ওরকম শেখার কিছু না। এই টপিকটা মোশন পাথ। তো মোশন পাথটা আমরা অলরেডি একবার শিখছি, আরও একবার দেখেন। এটা আরও একবার শেখা হবে পেন টুলের মাধ্যমে। যখন পেন টুলে ক্লাস করব, শেপের মধ্যে এখানে আপনারা মোশন পাথটা নিয়ে আরও একবার দেখবেন যে মোশন পাথ অন্যভাবে জেনারেট করা যায়। তাহলে মোশন পাথ লাস্ট ক্লাসে খুব সুন্দর করে দেখছিলাম। মোশন পাথ হচ্ছে কি জিনিস, একটা অবজেক্টকে যখন মুভ করা হয় তো সেটার ডিরেকশনটাকে ক্যারি করা হচ্ছে মোশন পাথ। ধরেন আমি এটাকে পজিশন দিব, এখন মুভ করব, এই যে একটা ডিরেকশন কোন দিকে যাবে সেইটাই ক্যারি করবে কে, মোশন পাথ। এই মোশন পাথটা যেই দিকে যাবে আপনার অ্যানিমেশনটা সেই দিকে হবে। এবার দেখেন মোশন পাথটা যদি এইভাবে করে দেই তাহলে ওই দিকে যাবে। তো দেখেন এই বেসিক জিনিসগুলো কিন্তু আমরা প্রথম ক্লাসে কিছুটা দেখছিলাম, আর যদিও ওই ক্লাসে টপিক কম ছিল মোশন পাথ নিয়ে। তো এই যে পাথটা আপনি দেখতে পাচ্ছেন পুরোটা, এটা 7 সেকেন্ড পরে গেলে আস্তে আস্তে পিছনের অংশটা হাই হয়ে যাবে। এই দেখেন, দেখতে পাচ্ছেন? যদি 7 সেকেন্ডের মধ্যে যদি থাকে তাহলে আপনি ফুল পাথটা একসাথে প্রিভিউ করতে পারবেন। এখন 7 সেকেন্ডের মধ্যে আছি আমরা, যদি 7 সেকেন্ডের পরে চলে যায় তখন পিছনের পাথটা আস্তে আস্তে এরকম ক্লোজ হয়ে যাবে আর কি। তখন আপনাকে পিছনে এসে তারপরে পিছনের পাথটাকে এডিট করতে হবে। এই তো, এই হচ্ছে মোশন পাথ। এবার আসি গ্রাফ এডিটর, এটা ইম্পর্টেন্ট। গ্রাফ এডিটরের কাজ হলো যে কোনো একটা অ্যানিমেশন দেওয়ার পর সেটার স্পিডটাকে স্মুথ করা আর কি, সেটা মূলত গ্রাফ এডিটরের কাজ। তাহলে এটার মধ্যে আমরা আবারও পজিশন দিচ্ছি, জাস্ট একটু বুঝবো যে গ্রাফ এডিটর কি করে। তো দেখেন এটার মধ্যে একটা স্পিড আছে কিন্তু, হ্যাঁ, তবে সেই গতিটা শুরুতে এবং শেষের দিকে একই রকম। শুরুতে যেই গতি শেষে একই রকম গতি আছে, তাই না? এখন আমি চাই যে শুরুর দিকে একটু স্লো থাকবে, লাস্টে গিয়ে ফাস্ট হবে, কিন্তু সেইটা কিন্তু এভাবে সম্ভব না। যদি আপনি এভাবে করেন, প্লেটটাকে কিফ্রেমটাকে সামনে নিয়ে আসেন, তাহলে স্পিড বাড়বে, সেটা আমরা শিখছিলাম, কিন্তু সেটা সমানভাবে বাড়বে, শুরুতে শেষে একদম সমানভাবে বেড়ে যাবে। যদি দূরে নিয়ে যাই তাহলে সমানভাবে কমে যাবে স্পিডটা। কিন্তু আমার দরকার কি, শুরুতে স্পিড কম, লাস্টে গিয়ে বাড়বে, অথবা শুরুতে স্পিড বেশি, লাস্টে গিয়ে কমে যাবে, স্পিডটা স্লো হয়ে যাবে, এরকম। সেইটার জন্য আমাদের গ্রাফ এডিটর ইউজ করতে হবে এটা। ওকে, তো গ্রাফ এডিটরে যাওয়ার আগে প্রথম কাজ হলো
এই কিফ্রেমগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক করব কিফ্রেমের উপরে, তারপর কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে ইজিএস করে নিতে হবে। এটা না করলে আপনার গ্রাফ এডিটর এখানে অ্যাক্টিভ হবে না। তাহলে আবার দেখেন, কিফ্রেম সিলেক্ট, রাইট ক্লিক, কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট, ইজিএস। এটা শর্টকাট হচ্ছে F9। আমি এটা আন্ডু করলাম। গ্রাফ এডিটরে যাওয়ার আগে আমরা কিফ্রেমগুলোকে সিলেক্ট করে F9 প্রেস করব, অথবা রাইট ক্লিক করে কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে ইজিএস করে নিলাম। এবার আমাদের এই কিফ্রেমগুলোকে সিলেক্ট করতে হবে, যতগুলো কিফ্রেম আছে। দেন এখানে ক্লিক করব গ্রাফ এডিটর। তাহলে এরকম একটা এডিটর আসবে, গ্রাফ আসবে। এই যে একটা কার্ভ দেখতে পাচ্ছেন, এটা ইজিএস না করলে কার্ভটা আপনি পাবেনই না। কার্ভ না পেলে এডিটটা করা যাবে না। তো আপনাদের যারা যারা কখনো গ্রাফ এডিটর ইউজ করেন নাই, বা পিসিতে কখনো গ্রাফ এডিটর ব্যবহার করা হয় না, তাদের পিসিতে বাই ডিফল্ট এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে গ্রাফটা। তো আপনি কি করবেন, রাইট ক্লিক করবেন যে কোনো জায়গায়, রাইট ক্লিক করে এই যে ভ্যালু গ্রাফ যদি করা থাকে এটাকে স্পিড গ্রাফ করে দেবেন, এডিট স্পিড গ্রাফ। তখনই আপনি এরকম সুন্দর একটা কার্ভ দেখতে পাবেন। এই কার্ভের দুই মাথায় দুইটা পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্টের মতো দেখতে। এই পয়েন্টগুলো ডিপেন্ড করে হচ্ছে আপনার কয়টা কিফ্রেম আছে সেটার উপর। যদি এখানে 4টা কিফ্রেম থাকতো তাহলে এরকম 4টা পয়েন্ট দেখা যেত। যাই হোক, এই পয়েন্টগুলোকে একটু সিলেক্ট করলাম। এটাকে একটু বড় করে রিল্যাক্সে কাজ করার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন। তাহলে কি হবে, ফুল জায়গাটা জুড়ে সে একটু জুম হবে। এখন এই দুইটা মাথার মধ্যে এরকম ইয়েলো টাইপের কিছু লাইন আছে, তাই না? এখানে একটা লাইন, এখানে একটা লাইন। মূলত এই লাইনগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। একটা সূত্র মনে রাখেন, এই লাইনটা যদি সামনের দিকে আসে তাহলে এই অংশের, এই কিফ্রেমটা যেখানে আছে, কিফ্রেম এটা কোথায় আছে, স্টার্ট পয়েন্টে, তাহলে এই কিফ্রেমের সাথে স্পিডটা কমে যাবে। যদি লাইনটা সামনের দিকে আসে স্পিডটা কমবে, যদি লাইনটা পিছনের দিকে যায়, অর্থাৎ লাইন যদি ছোট হয়, মিনিমাইজ হয়, তাহলে স্পিড বাড়বে। ঠিক আছে, এইটুকু হচ্ছে মূল সূত্র। আবার বলছি, লাইনটা পিছনের দিকে গেলে স্পিড বাড়বে। হ্যাঁ, পিছনের দিকে গেলে কী হবে, কমে যাবে, লাইনটা ছোটো হয়ে যাবে, তখন স্পিডটা বেড়ে যাবে। আর যদি লাইনটা সামনের দিকে আসে তখন স্পিডটা কমে যাবে। এটা এই পাশে হোক অথবা এই পাশে হোক, যেটাই হোক। এখন এখানে স্পিড কম আছে শুরুতে, তাহলে আমি লাস্টে গিয়ে স্পিডটা বাড়াবো, তাহলে লাইনটাকে কমাই দিতে হবে। এই তো কমাই দিলাম। এখন আপনি আবার এখানে ক্লিক করেন, আবার আপনার কি ফ্রেম দেখতে পাবেন, টাইম লাইনে চলে আসবে। আরেকবার ক্লিক করলে এটা অন হবে। তাহলে অন অফ করা তো শিখে গেলেন। হ্যাঁ, এবং এই যে ভিতরে যে ফাংশনালিটি সেটাও শেখা হয়ে গেছে। এবার আপনি প্লে করে দেখেন যে আসলে কি হলো। প্রথমে স্লো, তারপরে ফাস্ট। এটাকে আর একটু করে দিই। ঠিক আছে, এবার আমি আবার একটু সিলেক্ট করে এখানে চলে যাচ্ছি। এখানে ক্লিক করলাম, বড় হয়ে গেল। এবার আমি এটা রিভার্স করে দিই, তাহলে স্টার্ট পয়েন্টে কি হবে, ফাস্ট হবে, আর এন্ডিং পয়েন্টে এসে স্লো হয়ে যাবে। এবার দেখেন, ঠিক আছে। এখন এটা আমরা পজিশনের মধ্যে করে দেখেছি, আপনি সব জায়গায় করতে পারেন। রোটেশন, তারপরে স্কেল, সব কিছুর মধ্যে এটা করা যায়। ধরেন আমি এখানে যদি স্কেল করি, এটা অফ করে দিলাম। এখন স্কেল, এই হচ্ছে স্কেল। এবার একটু স্কেল করে দিই, এখানে বড় হলো, আবার ছোট হবে এখানে এসে। এখন এখানে 3টা কিফ্রেম আছে কিন্তু। হ্যাঁ, রাইট ক্লিক করে এটাকে প্রথমে কি করব, এজ। এবার এখানে চলে যাব। অবশ্যই মনে রাখবেন কিফ্রেম যাতে সিলেক্টেড থাকে। এবার মানে গ্রাফ এডিটরে যাওয়ার আগে এটা সিলেকশনে রাখতে হবে। এবার দেখেন 3টা কিফ্রেম আছে এখানে। হ্যাঁ, তিনটা পয়েন্ট আছে। তাহলে আমি চাই যে যখন মাঝখানে আসবে তখন স্পিডটা কী হবে, কমে যাবে। হ্যাঁ,
তাহলে এই দুইটা পয়েন্টকে আমরা একটু মিনিমাইজ করে দেব মাঝখানেরটা, আর এগুলো একটু বাড়াই দিলাম হালকা করে। ব্যাস, এবার দেখেন ঠিক আছে, অনেক স্মুথ হয়ে গেছে। আবার যদি একটু রিভার্স করি, ধরেন কি হবে, যখন এই মাঝখানে কি ফ্রেম আসবে তখন একটু স্লো হবে, কিন্তু শুরুতে এবং শেষে ফাস্ট থাকবে আর কি, স্পিডটা একটু ফাস্টার হবে। এখানে একটু স্লো হয়ে যাবে। এবার দেখেন ঠিক আছে। আবার যদি আমরা রোটেশন করি, আরেকটা অবজেক্ট নিই, বললাম এটাকে আমরা রোটেট করব। তো দেখেন প্রথম দিকে সে একদিকে ঘুরলো, এরপরে সে উল্টায় গেল, তাই না, মানে উল্টা ঘুরতেছে আর কি। এখান থেকে ধাপ করে সে উল্টা যাচ্ছে। এখন যদি আমি চাই এখানে একটু স্মুথলি উল্টাবে, অর্থাৎ যখন তার রোটেশন চেঞ্জ হবে তখন সে ধীরে ধীরে চেঞ্জ হবে, তাহলে কি করতে হবে, এই যে এটা ইজিএস করে নিব, সিলেক্ট করব, এবার এই জায়গাতে কিছু কাজ করব আর কি, এখানে কাজ করতে হবে। আচ্ছা, এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে, এটা এক্সট্রা কি ফ্রেম ছিল এই জন্য এরকম দেখা যাচ্ছে। এবার ঠিক আছে, তাহলে আমরা এখানে কাজ করবো একটু। জাস্ট আমরা মাঝখানে কি ফ্রেমটা, এটার স্পিডটা একটু বাড়াই দিলাম, এগুলো একটু স্লো হয়ে যাবে শুরুটাও। ওকে, তাহলে দেখেন শুরুতে একটু স্লো, লেসটাকে আর একটু স্লো করে দিলাম, ব্যাস। এবার প্লে করে দেখি। তো যখন তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, তখন কিন্তু সে স্লো হয়ে যাচ্ছে আর কি। কী কারণে স্লো হচ্ছে, ওই যে গ্রাফ এডিটর সেটা দিয়ে স্লো করে দিলাম। তো আমি র্যান্ডমলি আসলে ব্যবহারটা শিখালাম, এবার আপনি ব্যবহার করবেন বিভিন্ন জায়গায়। একটু মাথা খাটাতে হবে যে কিভাবে কোথায় ব্যবহার করা যায়, এক্সপেরিমেন্ট করতে হবে, শেপ নিয়ে করবেন, বিভিন্ন অবজেক্ট নিয়ে করবেন। আপনি প্রথম ক্লাসে প্লেন উড়াইছেন, আজকেও প্লেন উড়ান, সেটার মধ্যে এটা করেন। প্লেনের কিছু জায়গায় একটু গতি বাড়ায় দেন, কিছু জায়গায় একটু স্লো করে দেন। তখন দেখবেন যে আসলে মানে একটা দুইটা এক্সপেরিমেন্ট করতে করতে একটা সময় এসে আপনার আইডিয়া জেনারেট হবে, মাথার মধ্যে বিভিন্ন ধরনের কনসেপ্ট জেনারেট হবে। হ্যাঁ, মোশন ব্লার, এটা একটু দেখেন।
মোশন ব্লারটা হলো আচ্ছা কোনো একটা অ্যানিমেশন দেওয়ার পর ওইটাকে একটু স্মুথ করে দেয়, অর্থাৎ সেটা রোটেশনের মধ্যেও এটা হয়, আবার পজিশনের মধ্যেও হয়। এটা মোশন ব্লারটা কী জিনিস, এখানে একটা অপশন আছে, এটা অন করলে আপনি বুঝতে পারবেন। যখন এটা চলতেছে, চলমান কোনো একটা কিছুর সাথে যখন মোশন ব্লার দেওয়া হয়, তখন এই যখন চলতে থাকে এই গতি অবস্থায় জাস্ট একটু ব্লারি ব্লারি ভাব দেখা যায় আর কি এটার মধ্যে, তখন স্পিড বোঝায় আর কি। তো ওইটা একটু দেখাচ্ছি কোথায় আছে এটা। এখানে কিন্তু নাই, এখানেই থাকবে একটা অপশন, বাট এখন দেখা যাচ্ছে না। তাহলে এখানে টগল সুইচ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করার সাথে সাথে সুইচ হয়ে যাবে। এবার দেখেন এই অপশনটা মোশন ব্লার, এই হচ্ছে মোশন ব্লার। এটা যদি অন করে দেন এখানে লেয়ারের মধ্যে, তাহলে মোশন ব্লারটা অ্যাক্টিভ হবে। এবার দেখেন প্লে করলাম, হালকা একটা ব্লারি ব্লারি ভাব দেখা যায় এখানে, ওইটাই মূলত মোশন ব্লার। তো এটা খালি চোখে দেখা যায় না, এই দেখেন যখন আমি একটু মাঝখানে থামালাম, স্টপ করে দিলাম, এবার আপনি দেখতে পাচ্ছেন দুই পাশে একটা ব্লারি ভাব চলে আসছে। আমি এটাকে বন্ধ করে দিই, এই যে ব্লারিনেসটা চলে গেছে। আবার যদি অন করে দিই তাহলে ব্লারটা চলে আসবে, ঠিক আছে। এটা শুধুমাত্র মাঝখানে দেখবেন, লাস্টে গিয়ে থাকবে না এটা। ঠিক আছে, এটাই মূলত মোশন ব্লার। তো এটা অনেক সময় অ্যানিমেশনের ক্ষেত্রে লাগতে পারে মোশন ব্লারটা। আপনি যদি চান যে কখনো যে স্পিডের মধ্যে হালকা একটু ব্লারি ভাব থাকবে, তখন মোশন ব্লারটা অন করে দিতে পারেন। এছাড়া এরকম একদম রাফ দেখা যাবে। আচ্ছা, ডিজাইন আইডিয়া, এরপর আছে বেস্ট এক্সপোর্ট সেটিংস। এটা আমরা লাস্ট ক্লাসে শিখে ফেলছি। এক্সপোর্ট সেটিংসটা গত ক্লাসে শিখেছিলাম। বেস্ট এক্সপোর্ট হচ্ছে এখান থেকে মিডিয়া এনকোডার। প্রথমে এখানে H.264 থাকবে, তারপর এখানে ব্যাচ সোর্স, হাই বিট রেট, দেন এখান থেকে লোকেশন সিলেক্ট করে জাস্ট ফাইল নেম দিবেন, আর কিছু না। এরপরে গ্রিন বাটনে ক্লিক করলে রেন্ডার হবে। এটা হচ্ছে বেটার, বেস্ট একটা রেন্ডার সেটিংস। তো যাই হোক, এবার দেখেন আমরা একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি, সেটা হলো ভালো একজন মোশন ডিজাইনার হতে হলে আসলে আপনার কী করা উচিত এবং কিভাবে প্রতিনিয়ত আপনার আইডিয়া জেনারেশন বা থিঙ্কিং পাওয়ার ডেভেলপ করতে পারেন। ডিজাইন আইডিয়া, মোশন ডিজাইন আইডিয়া, গ্রাফিক ডিজাইন আইডিয়া, এগুলো কীভাবে আস্তে আস্তে ডেভেলপ করবেন। তো এই বিষয়টা নিয়ে দু চারটা কথা বলে আপনাদের কিছু কোশ্চেন দেবো, দেন হচ্ছে ছেড়ে দেবো। হ্যাঁ, তো মোশন গ্রাফিক্স অনেকগুলো হার্ড স্কিলের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা স্কিল। এটা একেবারে সহজ কিছু না, একেবারে কঠিন কিছু না। তো কোর্স করে আপনি শুধু টুলসগুলো শিখতে পাবেন, টুলসের সাথে কিছু গাইডলাইন পাবেন, যেগুলো ফলো করলে ভালো একজন মোশন ডিজাইনার হতে পারবেন। কিন্তু আপনাকে বড় একটা সময় রেখে দিতে হবে এটার জন্য, প্র্যাকটিস করে নিজেকে তৈরি করার জন্য। যদি আপনি মনে করেন যে 2 মাস 3 মাস কোর্স করেই আপনি একেবারে বিশাল বড় কিছু হয়ে যাবেন, তাহলে টোটালি রং কনসেপ্টের মধ্যে আছেন। তো যদি আপনি খুব দ্রুত সাকসেস পাওয়ার জন্য কিছু করতে চান, সেক্ষেত্রে মোশন ডিজাইন না অন্য কিছু করতে পারেন। এখানে আপনার ভালো একটা এক্সপিরিয়েন্স, ভালো একটা স্কিল, একটা পারফরমেন্স, একটা ভালো একটা পারফেকশন যদি না থাকে আপনার আউটপুটের মধ্যে, আপনার পারফরমেন্সের মধ্যে, তাহলে দেখবেন মার্কেট প্লেস আপনাকে রিসিভ করবে না, ইন্ডাস্ট্রি আপনাকে রিসিভ করবে না, এবং সেই সাথে ভালো একটা পোর্টফোলিও বিল্ড আপ করতে হয়। তো সব কিছু মিলিয়ে তারপরে হচ্ছে আপনি মার্কেট প্লেসে গেলে আপনাকে ভ্যালু দেবে। কোনো রকম শিখে আসলে কিছুই করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে ভালো করার জন্য আসলে আমি কি করব। আপনার এখনই বিগিনিং
এখনও বিগিন স্টেজে আছে আর কি, মাত্র 3টা ক্লাস চলতেছে আজকে। তো দেখেন আমাদের কোর্সের যে মডিউল সেটা এভাবে ডিজাইন করা যে একেবারে জিরো থেকে, যারা একেবারে কিছু না জানে, মূলত এটা বিগিনারদের জন্য এই কোর্সটা। যারা অ্যাডভান্স আছে তাদের জন্য এই কোর্স না, এই কোর্সটা মূলত বিগিনারদের জন্য। তো যারা কিছুই না জানে, মোশনের মও যারা না জানে, তারাও যাতে মোশনটা শুরু করতে পারে। তো ওইভাবেই কোর্সটা ডিজাইন করা। এই কোর্সটা কমপ্লিট করার পর আপনাকে নতুন করে আবার কোর্স করা লাগবে, বিষয়টা এমন না। অ্যাডভান্স হওয়ার জন্য আপনি কী করবেন, এটা মানে এই কোর্সটা হচ্ছে বেসিক থেকে প্রফেশনাল, অর্থাৎ আপনি কোর্স কমপ্লিট করার পর যদি সবগুলো ক্লাস পারফেক্টলি করেন, ক্লাস অ্যাক্টিভিটি ঠিকভাবে করেন, ক্লাস অ্যাসাইনমেন্ট, তারপরে হচ্ছে হোমওয়ার্ক যা যা থাকবে সব কিছু ঠিকভাবে করলে মোটামুটি আপনার মার্কেট প্লেসে কাজ করার মতো মোটামুটি না ভালো রকমের একটা এক্সপিরিয়েন্স হবে, এবং সেটা দিয়ে আপনি ক্লায়েন্ট সার্ভিস সহ নিজের কাজও করতে পারবেন। তবে এর বাইরেও আর অনেক কিছু আছে মডিউলের বাইরে, অনেক বড় একটা সেক্টর এটা। তো সেইটার জন্য আপনাকে প্রতিনিয়ত আপডেট থাকতে হবে, রিসার্চ করতে হবে, এবং রিসার্চ বেসিস আপনাকে প্র্যাকটিসটা কন্টিনিউ করে যেতে হবে। যদি এই ছোট্ট কাজটুকু করতে পারেন, এটা ছোটো বলা ভুল হবে, মোটেও ছোটো কাজ না, এটা অনেক বড় একটা কাজ। রিসার্চ করা এবং ট্রেন্ড সম্পর্কে আপডেট থাকা, এখন কোন ধরনের ট্রেন্ড চলতেছে মোশন ডিজাইনের, এই বিষয়গুলোকে একটু জেনে রাখা, সেই অনুযায়ী নিজেকে তৈরি করা, এটাই মূলত আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। অ্যাডভান্স বলতে এগুলোই, আর কিছু না। আপনি দেখবেন প্রতিনিয়ত নতুন নতুন কিছু রুলস পাচ্ছেন, কিছু প্রিন্সিপাল যোগ হচ্ছে, কিছু নতুন নতুন ডিজাইন কম্পোজিশন পাচ্ছেন। তো এগুলো সম্পর্কে একটু জানা এবং ওগুলোকে ইমপ্লিমেন্ট করে নতুন নতুন আইডিয়া জেনারেট করা। নতুন নতুন আইডিয়া আপনি তখনই পাবেন যখন খুব বেশি বেশি প্র্যাকটিস করবেন। তারপরে আপনার কাজের মধ্যে পারফেকশন নিয়ে আসার জন্য যেটা করতে হবে, বেশি বেশি প্রজেক্ট করতে হবে। এই প্রজেক্টগুলো কোথায় পাবেন? লাস্ট ক্লাসে যখন আপনাদের মার্কেট প্লেসের ক্লাস হবে, তখনই আপনি প্রজেক্ট বেস যে কন্টেন্টগুলো থাকে, রিয়েল কন্টেন্ট, একেবারে ক্লায়েন্টের দেওয়া রিয়েল কন্টেন্ট, ওইগুলো দিয়ে নিজের জন্য প্রজেক্ট করতে পারবেন, নিজের স্কিলটাকে ডেভেলপ করার জন্য। কারণ আপনার এখন আমি বলে দিলাম প্রতিদিন প্র্যাকটিস করবেন, কোর্স শেষ করে প্রতিদিন 2টা-3টা করে প্রজেক্ট করবেন, কিন্তু এই প্রজেক্ট করার জন্য যে কন্টেন্টগুলো দরকার সেগুলো কোথায় পাবেন? যখনই আপনি হাতে কন্টেন্ট পাবেন না, তখন আর প্র্যাকটিস করার মতো মানসিকতা থাকবে না। কারণ নিজে নিজে হয়তো বা ডেমো কন্টেন্ট 1 দিন 2 দিন খুঁজে বের করে ওটা দিয়ে করতে পারবেন। এরপরে আপনার মাথায় যেহেতু কন্টেন্ট নাই, আপনার ওই পিসিতে বসার মতো মানসিকতা থাকবে না, মোশন গ্রাফিক্স ওখানেই শেষ। এই জন্য মার্কেট প্লেসের কিছু জায়গা আছে যেগুলো থেকে অ্যাটলিস্ট প্র্যাকটিস করার জন্য হলেও কন্টেন্ট পাওয়া যায়। ওই কন্টেন্টগুলো কোথা থেকে পাবেন? সেগুলো মোটেও ডেমো কন্টেন্ট না, একেবারে রিয়েল ক্লায়েন্টের প্রজেক্ট, ওই প্রজেক্টের কন্টেন্ট। ওইগুলো যখন আপনি হাতে পাবেন, তখন কিন্তু আপনার হাতে কন্টেন্ট আছে, এবার আউটপুট দিতে হবে নিজেকে। কন্টেন্ট, রিয়েল কন্টেন্ট পেয়ে গেলেন, তার মানে হচ্ছে এখন নিজের মধ্য থেকে ওই কন্টেন্টগুলোকে প্রসেস করে আইডিয়া জেনারেশন অটোমেটিক হয়ে যাবে। আপনার মাথায় যখন কন্টেন্ট দিবেন, তখন সেটার প্রসেসিং শুরু হয়ে যাবে। কিন্তু কন্টেন্ট নাই, খালি মাথায় বসলে কিভাবে আপনার ডিজাইন হবে, আউটপুট দিবেন কিভাবে? এটার জন্য কন্টেন্ট দরকার, প্রচুর কন্টেন্ট দরকার। সেই কন্টেন্টের সলিউশনও আমি দিয়ে দেবো একেবারে লাস্ট ক্লাসে, মার্কেট প্লেসের ক্লাসে। তো যাই হোক, শুরু থেকে আপনাকে যেটা করতে হবে, ক্লাসের পাশাপাশি বিভিন্ন ধরনের রিসোর্স ব্যবহার করতে হবে। যখন ইউটিউব কিন্তু আপনাদের জন্য ভালো একটা প্ল্যাটফর্ম, বিশেষ করে মোশন গ্রাফিক যারা শিখতেছেন তাদের জন্য। এই লার্নিং পিরিয়ডে আপনার ক্লাসের অ্যাসাইনমেন্ট করা যখন শেষ হয়ে যাবে, তখন ওইখানে একটু সময় দেন। ক্লাসে সব কিছু দেখানো সম্ভব হয় না। ধরেন আপনাকে আজকে একটা টুল শেখালাম বা একটা কোনো একটা কম্পোজিশন দেখাই দিলাম, এইটাকে অন্যভাবে করা যায় কিভাবে, সেটা একটু নিজে থিঙ্কিং করেন, বা ওইটা নিয়ে ইউটিউবে একটু স্টাডি করেন। প্রচুর ভিডিও পাবেন, এক একটা ভিডিওতে হয়তো এক একভাবে দেখাইছে, বা একই প্রজেক্ট সে ডিফারেন্টভাবে করছে। তো আপনি ইউটিউব দেখেন, বা যেখানে আটকে যান সেটা নিয়ে সলিউশন করার চেষ্টা করেন। এভাবে 1 দিন 2 দিন করতে করতে কিন্তু আপনার দেখা যাবে অনেকগুলো প্রজেক্ট ডান হয়ে গেছে, এবং আপনার মাথায় তখন দেখবেন প্রচুর পরিমাণে কনসেপ্ট গিজ করতেছে। বিষয়টা এরকম হবে একটা সময় এসে। আর যদি প্র্যাকটিস না করা হয়, শুধু ক্লাসেই বসে থাকেন এবং ক্লাস শেষ করে চলে যান, ক্লাসের অ্যাসাইনমেন্টগুলো ঠিকভাবে প্র্যাকটিস না করেন,
তখন দেখবেন কোর্স শুরু করার আগে আপনার মাথা যেরকম ব্ল্যাঙ্ক ছিল শেষেও ওই একই রকম রয়ে গেছে, শুধুমাত্র মাঝখানে একটা টাইম ওয়েস্ট হয়েছে আপনার, আর কিছু না। এটা যাতে না হয় এই জন্য আমি বারবার বলছি আপনারা প্র্যাকটিসটা ভালো করে করেন, কিছু একটা শিখতে পারবেন। মোশন গ্রাফিক্সটা খুবই ডিমান্ডিং একটা সাবজেক্ট এটা মার্কেট প্লেসে বা জব মার্কেটে। এটা শুধু বাংলাদেশেই না, পুরো বিশ্বে। কারণ মোশন গ্রাফিক্সের বাইরে একটা সময় এসে কোনো কিছু চিন্তাই করা যাবে না। ফিউচারটা কিন্তু এরকম হচ্ছে, সব কিছু ভিডিও এডিটিং মোশন গ্রাফিক্সের উপরে বেস করে চলবে। মার্কেটিং ম্যাটেরিয়ালস বলেন, যাই বলেন, সব কিছু ভিডিওগ্রাফিতে মুভ করবে। আপনার স্ট্যাটিক ডিজাইনটা একটা সময় এসে থাকবে না বললেই চলে আর কি। তো ওই দিকে কিন্তু ধাবিত হচ্ছে, ওই দিকটা এখন থেকে কিন্তু প্র্যাকটিস শুরু হয়ে গেছে। আপনারা যদি একটু ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে চোখ রাখেন তাহলে অনেকটা অ্যান্সার পেয়ে যাবেন। যে একটা সময় শুধুমাত্র স্ট্যাটিক ডিজাইন অর্থাৎ স্টিল ইমেজ দিয়েই মার্কেটিংটা হইতো যে কোনো কিছু। এখন দেখা যাচ্ছে গবেষণায় এরকম বের হয়েছে যে একটা স্টিল ইমেজে কোনো একটা অ্যাড যদি প্রেজেন্ট করা হয় সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো জায়গায়, এবং ওই একই অ্যাড যদি ভিডিওগ্রাফির মাধ্যমে, সেটা অ্যানিমেশন হোক বা ভিডিও ফুটেজ হোক, যে কোনো মাধ্যমে চলমান চিত্রের মাধ্যমে যদি সেটাকে প্রেজেন্ট করা হয়, তাহলে 40 থেকে 60% বেশি রিচ হয় ওই চলমান চিত্র বা ডাইনামিক যেই ডিজাইনটা থাকে, যেটা ভিডিওগ্রাফির মাধ্যমে প্রেজেন্ট করা হয় এটাতে। তাহলে দেখেন এখনই এই অবস্থা, আপনি 5 বছর পরে চিন্তা করতে পারতেছেন যে ভিডিওগ্রাফিটা কোথায় যাবে বা ডাইনামিক যে প্রেজেন্টেশন থাকবে সেটা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে। তবে গ্রাফিক্সের যেই কী বলে এটাকে, মানে থিঙ্কিং পাওয়ার, আইডিয়েশন, কনসেপ্টিং, এইগুলো কিন্তু মোশনের মধ্যে, ভিডিও এডিটিংয়ের মধ্যে একেবারে প্রচুর পরিমাণে দরকার। কারণ ডিজাইন কনসেপ্টটা সূত্রপাতই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন থেকে। মানে ওই ডিজাইন, গ্রাফিক ডিজাইন কোর্সটা যদি আপনার করা থাকে কারো, তাহলে ওই ব্যক্তিটা যেভাবে থিঙ্কিং করতে পারবে মোশন ডিজাইন দিয়ে, কোন এলিমেন্টসটা কোন জায়গায় বসাইতে হবে, কোন এলিমেন্টসটা কীভাবে টাইপোগ্রাফি করতে হবে, কীভাবে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোন কম্পোনেন্টটা কোন জায়গায় রাখলে সুন্দর লাগবে, কোন অ্যানিমেশনটা কীভাবে করতে হবে, মানে এই জিনিসটা তখন তাকে আর বেশি করে বোঝাইতে হবে না, সে অনেকটাই বোঝা যাবে। কারণ ওই যে সে আগে থেকে জানে ডিজাইন কনসেপ্ট, কম্পোজিটিংটা আগে থেকে বুঝতে পারে ভালো করে, এইটা তার জন্য হেল্প হবে ডিজাইনারদের জন্য। তো ডিজাইন না জানলেও সমস্যা নেই, এগুলো তাদের জন্য, নতুনদের জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, ওনাদের একটু কম করা লাগবে প্র্যাকটিসটা, এটা হচ্ছে বিষয়। ওকে, তাহলে একটা মিশন নিয়ে নেন আপনারা, একটা গোল সেট করে ফেলেন যে আমাকে মোশন ডিজাইনার হইতেই হবে অ্যাট এনি কস্ট। তাহলেই দেখবেন যে আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে বারবার পোক করবে যে তুমি এখন প্র্যাকটিস করো, এখন এটা করো, এখন ওইটা করো। আর যদি কোনো কারণে গোল টোল সেট না করেন যে দূর কয় টাকা দিয়ে ভর্তি হয়েছি, একটু দেখি কী হয়, তো তখন দেখবেন দেখেন আপনি হ্যাঁ, অনেকে টাকা দিয়ে বিচার করে কোর্সের মান। তো এরা হচ্ছে কি বলে, আমার ওয়ার্ডটা বলতে একটু অন্যরকম লাগতেছে, ওয়ার্ডটা বলবো না এখন, এরা হচ্ছে ওইটা আর কি, বুঝছেন? এরা মানে যারা টাকা দিয়ে কোর্সের মান করে, তারা সারা জীবন কোর্স করলেও কিছু শিখতে পারবে না। তো হয়তো ছোট্ট একটা টোকেন মানি দিয়ে আপনারা এখানে এনরোল হয়েছেন, বাট এমন না যে এই টাকায় আর কি শিখবো। টাকা দিয়ে কোর্সের মান আপনি জাজ করতে পারবেন না। তো আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাকসেস করার। তো সেক্ষেত্রে আপনাদেরকে চেষ্টা করতে হবে আমার সাথে সাথে, শুধু আমাকে একা চেষ্টা করে গেলে আমি কিছুই পারবো না, কারণ আপনাদের কাজ আমি কখনোই করতে পারবো না, আমার যা করার আমি করে ফেলছি। তো আপনাদের কাজ আপনাদেরকেই করতে হবে, আমি আপনাদেরকে হেল্প করতে পারবো, আপনাদের সাপোর্ট করতে পারবো, সলিউশন করতে পারবো প্রবলেমগুলো, এর বাইরে আমার আর কোনো কিছু করার সাধ্য নেই। তো বাকিটা আপনাদেরকেই করতে হবে। এজন্য বললাম যে শুরু থেকে যাতে এরকম কোনো মাইন্ডসেট না থাকে যে কয় টাকা দিয়ে ভর্তি হয়েছি, কী শিখবো, এইটা কখনোই ভাবা যাবে না। এই কোর্সের মান আপনি অন্য অন্য কোর্সের সাথে মিলিয়ে দেখবেন, অন্য অন্য জায়গায় ইউএলএমের বাইরে যারা কোর্স করছেন তাদের সাথে মিলিয়ে দেখেন,
এটা এখন বুঝতে পারবে না, যে শেষ করে তখন বুঝতে পারবে না। তো যাই হোক, আবারও বলছি, কখন এটা ভাববেন না যে ছোট একটা টোকেন মানি দিয়ে ভর্তি হয়েছি, কী বা শিখবো। সেটা না করে মাইন্ড সেট আপ করে ফেলেন যে আমাকে মোশন গ্রাফিক দিয়েই কিছু একটা করতে হবে, এটা নিয়ে আমাকে ক্যারিয়ার করতে হবে। ঠিক আছে? তো একদম একটা স্ট্রং মাইন্ড সেট আপ করে ফেলেন, এবং যারা এতদিন ফাঁকিবাজি করছেন, এখন থেকে আজকে থেকে হলেও আপনারা একেবারে কোমরে গামছা বেঁধে তারপরে কাজ শুরু করেন। তাহলে দেখবেন কিছু একটা হয়ে যাবে। এটা স্কিল, এটা পারবেন না বা অসম্ভব কিছু না। এটা কোনো রকেট সায়েন্স না যে আপনি একেবারে মানে পারবেন না, অবশ্যই পারবেন। এবং আপনার মতো না পারা মানুষরাই কিন্তু এখন ভালো করতেছে, ভালো ভালো জায়গায় আছে। তো তারা পারলে আপনি কেন পারবেন না? তারাও তো একটা সময় জিরো জিরো নলেজ নিয়ে আসছে ইন্ডাস্ট্রিতে, তারা এখন ভালো করতেছে কীভাবে? একই প্রসেস, প্র্যাকটিস, তারপর হচ্ছে গিয়ে ক্লাসে অ্যাটেন্ড থাকা, রিসার্চ করা, এই বাইরে আর কি আছে বলেন তো? কিছু নেই, এগুলাই। তো সবার জন্য শুভকামনা, এবং সবাই ভালো করবেন, এটাই আমি চাই। এখান থেকে প্রত্যেকটা পার্সন যাতে সাকসেস হয়ে বের হয়, আমার কামনা থাকবে এটাই সবসময়। আর নিজেরা রিসার্চ করার চেষ্টা করবেন, গ্রুপ খুলে দেওয়া হয়েছে, এখানে সবাই ডিসকাস করবেন। বারবার আপনাদেরকে বলছি যাতে করে টপিক রিলেটেড না, এরকম কোনো ডিসকাশন গ্রুপে না হয়। আপনাদের সব কথাবার্তা থাকবে কি মোশন রিলেটেড, ঠিক আছে, বা টেকনিক্যাল রিলেটেড, অন্য কোনো কথাবার্তা ওখানে থাকবেই না। তাহলে উঠতে বসতে খাইতে সবসময় যখন আপনি এই একটা বিষয় নিয়ে থিঙ্কিং করবেন, কিছুদিন পরে দেখবেন যে আপনার ব্রেনকে কোনো ইনপুট দিলে সে খুব দ্রুত ওইটা নিয়ে একটা প্রফেশনাল, একটা পারফেক্ট আউটপুট আপনাকে দিতে পারবে। কারণ হচ্ছে ব্রেনকে আপনি এত পরিমাণ ইনপুট দিছেন ওই বিষয়টার উপরে, সে একেবারে মানে প্রফেশনাল হয়ে গেছে আপনার ব্রেনটা। তো এইটা যখন করতে পারবেন তখনই দেখবেন আপনি একেবারে টপার হয়ে গেছেন, টপ লেভেলের একজন মোশন ডিজাইনার হয়ে গেছেন। তো এটা একদিন দুই দিনে সম্ভব না, এটার জন্য প্রচুর সময় দিতে হবে। এটা টাইম সেট করবেন যে আমি 1 বছর সময় নেব মোশন ডিজাইনের জন্য, বা 6 মাস সময় নেব। এটা ডিপেন্ড করে এক একজন পার্সন অনুযায়ী। কারণ কিছু আছে সোলো লার্নার, কিছু আছে ফাস্ট লার্নার। কোর্স শেষ করার পরে আপনি পোর্টফোলিও নিয়ে 2 মাস 3 মাস সময় দিলে আপনার মোটামুটি একটা মানে সার্ভিস দেওয়ার মতো, ক্লায়েন্ট সার্ভিস দেওয়ার মতো একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। ওকে, তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। অনেক কথা বললাম আজকে, অনেকে হয়তো বা বিরক্ত হয়েছেন। যাই হোক, এবার আপনাদের কোশ্চেন থাকলে শর্ট টাইমের মধ্যে আমি কোশ্চেন নিয়ে শেষ করে দেবো, বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন ছিল, বলবো? জি জি বলেন প্লিজ। স্যার, ওই দ্বিতীয় ক্লাসে যে আপনি স্কুল যে একটা রাউন্ড করে দেখাইছেন না, ঢেউয়ের মতো, ওইটা করার সময় আমারটা অ্যাঙ্কার পয়েন্টটা শো করে না। এটা কিভাবে করবো একটু দেখাই ও দিচ্ছেন? রাউন্ড, ওই ইলেক্ট স্কুল যে আপনি যে ঢেউয়ের মতো একটা করেছেন না? আচ্ছা আপনার কথা কেমন যেন আসতেছে, আমি বলি আগে। ইলিপস টুল দিয়ে আমি মোশন পাথটাকে রাউন্ড করছিলাম, সেটা আসতেছে না আপনার, এরকম কিছু? হ্যাঁ, অ্যাঙ্কার পয়েন্টটা শো করছে না আমারটা। আচ্ছা আপনার ভার্সন কোনটা, মানে সফটওয়্যার ভার্সন কি 19-এরটা নাকি অন্য কোনো ভার্সন? না, এটাই সেটা। 23-এরটা। আচ্ছা সমস্যা নেই, এটা পেন টুলের একটা ব্যবহার করতে হবে এখানে। পেন টুলের মধ্যে একটা টুল আছে কনভার্ট পয়েন্ট টুল, 23-এর ভার্সনে ওই টুলটাকে দিয়ে কার্ভ করতে হবে। এই কার্ভনেসটা এখানে ডিরেক্ট থাকে না। স্যার, এটা একটু যদি দেখায় দিতেন, মানে অ্যাঙ্কার পয়েন্টটা আমার শো করে না ওটিতে। আচ্ছা আমার এখানে তো 23-এর ভার্সন নাই। আপনার পিসিটা অন করেন, সরি হ্যাঁ, এটা ওয়ান। স্ক্রিনটা শেয়ার করেন, সরি পিসি তো অন করাই আছে, স্ক্রিনটা শেয়ার করেন, করতে পারবেন কিনা দেখেন। এটা হ্যান্ড সাইন আছে, হাতের মতো একটা সাইন আছে আপনার এখানে নিচে হ্যাঁ, দেখতে হ্যাঁ। পাচ্ছেন, এটার পাশে ছোট একটা বক্স আছে, স্যার, ওইটা তো হাইট অবস্থায় আছে। প্রেজেন্ট নাও, হাইট অবস্থায় আছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করা ওইটা হাইট অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা, এবার দেখেন। হ্যাঁ, মানে এখন ওইখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন উপরে এন্টায়ার স্ক্রিন দেওয়া আছে, ওইখানে ক্লিক করবেন। তারপরে পাশে আপনার স্ক্রিনটা শো করতেছে না ছোট্ট করে, শেয়ার আপনি করে ফেলছেন, দেখা যায়। দেখা যায়। হ্যাঁ
আপনার এইখানে যে অ্যাঙ্কার পয়েন্টটা শো করবে না, মানে বাঁকা করব, ওইটা হয় না, আমারটা শো করে না। বুঝতে পারছি। পেন টুলে যান আপনি উপরে, এই অবস্থায় পেন টুলে যান, ক্লিক করে ধরে রাখেন। হ্যাঁ, কনভার্ট ভার্টেক্স টুল, ক্লিক করবো। এটা সিলেক্ট করেন। এবার হচ্ছে এখানে ভার্টেক্স অর্থাৎ ছোট একটা বক্স আছে না, বক্সের উপরে ক্লিক করে মাউস ক্লিক করে ড্র্যাগ করেন অ্যাঙ্কর পয়েন্টের উপরে। অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে, অ্যাঙ্কর পয়েন্ট তো চিনেন তাই না? ওটা না, প্রথমটাতে ধরেন, হ্যাঁ এটাতে ধরেন, ধরে ক্লিক করে ড্র্যাগ করেন, মাউসটা ক্লিক করে নিচে টানেন। ও পাইছেন এখন সলিউশন? জি স্যার। ওকে, অফ করে দেন। ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, স্যার আমার একটা প্রবলেম আছে। বলেন। আমার ওই সব কিছু তৈরি করার পর যখন আমি এক্সপোর্ট করি, এনকোডার আসে, সবই ঠিক আছে, কিন্তু আজকেও দেখাইলেন যেটা যে MP4 বানাইলেন, আমারটা MP4 হচ্ছে না। যেটা ভিডিও আউটপুট হয় এটা 1 সেকেন্ড চলে বন্ধ হয়ে যায়, আর নাই পুরোটা। আমি আমার সিস্টেমে এটা অন করে রাখছি, আপনি যদি একটু স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমার দেখেন, আমার মনে হয় সলিউশন। আচ্ছা, শেয়ার করেন। জি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। এটাকে যখন জি, এটাকে যখন আমি প্লে করতেছি, হ্যাঁ, এটা প্লে করলে এখানে প্লে হচ্ছে, কিন্তু আমি যখন এখান থেকে এটাকে কম্পোজিশনটাকে এনকোডিং করা হয় না, ওইটা করার সময় এটা আপনি কি দেখতে পাচ্ছেন না? আমি হ্যাঁ, এডিট দেখতে পাচ্ছি, করতে আপনি করে পারছি না। দেখেন। স্যার ওনার লেয়ারের ইয়াটা ছোট হয়ে আছে, 1 সেকেন্ড হয়ে আছে ওনার লেয়ারটা। এই তো আমি আচ্ছা, প্লে হ্যাঁ, করলাম। আপনার হচ্ছে ওই যে টাইম রুলারটা ছোট হয়ে আছে, ওই যে একেবারে ছোট হয়ে আছে। টাইম রুলারটা ঠিক করেন, টাইম রুলার। এইটা একদম এখানে। আর আচ্ছা আচ্ছা মার্কার, এটা টাইম রুলার না, টাইম আচ্ছা, রুলার ছোট, ওই যে নীল, এইটা, হ্যাঁ এইটা। এইটা। ও এইটা এটা আচ্ছা বড় আচ্ছা, করতে। ও ওকে ওকে, বুঝতে পারছি। ঠিক আছে, স্যার আসসালামু আলাইকুম। অফ করে দেন। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। স্যার আমাদের গতকালকে যে ক্লাসটা হয়েছিল ওই মানে লেখার যে বিষয়গুলো ছিল আর কি, টাইপোগ্রাফি, স্যার আমাদের কি বাংলা লেখার বিষয়ে স্পেশাল কোনো ক্লাস থাকবে, বাংলা ফন্টের বিষয় বা এরকম? না, বাংলার উপর আলাদা কোনো ক্লাস নাই, তবে দেখিয়ে দেওয়া যাবে যে বাংলা কিভাবে লেখে, কিন্তু বাংলা শেখানোর জন্য ওরকম আলাদা কোনো ক্লাস নেই। আমি একটু এখনই শেয়ার করে দিচ্ছি। জাস্ট বিজয় ইউজ করতে হবে, অভ্রটা এখানে ঝামেলা করে, অভ্রটা ইউজ করা যাবে না, স্কিপ করবেন। জি স্যার, এটা কিভাবে করবো, মানে হরাইজন্টাল এবং ভার্টিক্যালি দুইটা একটু স্যার একটু ডেমো দিলে হবে স্যার। আমার এখানে বিজয়টা অন করা আছে, যে বিজয় ক্লাসিক অন করে নিলাম। এবার ফন্ট চেঞ্জ করতে হবে, বিজয়ের ফন্ট তো আমি আগে লিখি, পরে ফন্ট চেঞ্জ করব। এখানে লিখলাম হচ্ছে আমার, এটা বিজয়তে লিখলাম। এখন ফন্ট, বিজয়ের ফন্ট ব্যবহার করলে এটা বাংলা হয়ে যাবে। এই যে আমার হয়ে গেছে। এখানে ডাবল টি অন করা থাকলে কিন্তু এরকম উল্টোপাল্টা দেখা যাবে, ডাবল টি অফ থাকবে। আর অবশ্যই বিজয়ের ফন্ট ব্যবহার করবেন। শুধুমাত্র কন্ট্রোল অল্টার বি দিলে এটা ক্লাসিক হয়ে যাবে, তখন লেখা শুরু করলে বিজয়তে হয়ে যাবে, মানে বাংলা হয়ে যাবে। এই তো, তাহলে আমি আবার একটু লিখি। এই জায়গায় কি আপনি অন্য জায়গা থেকে যদি আমি বাংলা কপি করে নিয়ে আসি, যদি তাহলে সেটা কি বিজয়ের হয় তাহলে এখানে সাপোর্ট করবে, যদি অভ্রতে লেখা হয় তাহলে ভেঙে যাবে। অনেক সময় অনলাইন থেকে কনভার্ট করা হয় স্যার, ওইগুলো কি হয়। স্যার 24-এ কি অভ্র, আমি তো অভ্র দিয়ে লিখলাম, আমারটা তো হলো স্যার। অভ্র ইউনিকোডে একটু ঝামেলা করে মাঝে মাঝে, এই জন্য অভ্রটা স্কিপ করার জন্য বলছি। বিগিনাররা অনেক বেশি কনফিউজ হয়ে যাবে। বিজয়টাতে না কোনো না, আমারটা হয়েছে আর কি স্যার, এই জন্য বললাম আর কি। ওইখানে ইউনিকোডের কিছু বিষয় আছে, ওইটা অ্যাড করা আছে। 24-এ অনেক আপডেট আছে, কিন্তু 22, 19 এগুলোতে প্রবলেম করে। ওকে ওকে স্যার, ঠিক আছে স্যার এইটা একটু যদি ভার্টিক্যালি স্যার একবার দেখতাম। ভার্টিক্যালি এই যে এখানে ভার্টিক্যাল টেক্সট, এটা নিয়ে লিখলেই হবে। এই তো স্যার এই জায়গাটা এই যে মানে আকার বা এই যে এগুলো স্যার আলাদা আলাদা আসছে কেন? কারণ আকারটা আর আলাদা একটা ক্যারেক্টার, এম ম আর আলাদা একটা ক্যারেক্টার, সবগুলো আলাদা ক্যারেক্টার হওয়ার ফলে ভার্টিক্যাল লিখলে এটা আলাদা হয়ে যাবে।
স্যার আমি এভাবে যদি না চাই সেক্ষেত্রে কি করণীয় স্যার? সেক্ষেত্রে আপনাকে এন্টার প্রেস করে করে তারপর করতে হবে। যদি ভার্টিক্যাল ব্যবহার করেন এখানে মানে যেমন স্যার ক্যারেক্টার আমার এই আমার কথাটা যদি আমি মা এবং মায়াকার এরকম যদি লিখি স্যার, সেটা কোন পদ্ধতি আছে কিনা স্যার? হরিজন্টাল লিখবেন, আ আচ্ছা লেখার পর ভার্টিক এন্টার, তারপর মা লেখার পর এন্টার, এভাবে ও লিখতে হবে। আচ্ছা 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 জি জি স্যার, এবার বুঝতে পারছি। এবার ভার্টিক্যাল বুঝতে দিলে পারছি। কি হবে, প্রত্যেকটা ক্যারেক্টারকে সে ডাউন করে দিবে, মানে ব্রেক করে দিবে আর কি। আপনি তখন দুইটা ক্যারেক্টার মিলে একসাথে রাখতে পারবেন। এটা হচ্ছে ভার্টিক্যালের বৈশিষ্ট্য। এইটা স্যার আমি প্রবলেম করছিলাম, এইটার জন্য স্যার বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার স্যার আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন। স্যার। ওই আপনার প্রি কম্পোজিশন যখন স্যার কয়েকটা লেয়ার নিয়ে করা হচ্ছে এবং পরবর্তীতে মনে হলো যে না আমার প্রি কম্পোজিশন দরকার নেই, তখন কি ওইটারে কি ওই পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যাবে? হ্যাঁ যাবে। সেক্ষেত্রে আচ্ছা আমি এগুলোকে একটু ক্লোজ করে দিই। আচ্ছা ধরেন আমার কার অ্যানিমেশনের মধ্যে যা যা আছে সব আমি ফিরে আনবো, তাহলে কি করতে হবে, এখানে ডাবল ক্লিক করার পর ভিতরে ঢুকবেন, তাই না? এটাকে ওই যে ফটোশপে যখন আনগ্রুপ করেন না, ওরকম আনগ্রুপ করার কোনো অপশন নাই, আপনাকে ম্যানুয়ালি নিয়ে আসতে হবে। এটাকে কপি করে এখানে এসে কন্ট্রোল ভি করে দেন, চলে আসলো। এবার প্রি কম্পোজটারে ক্লিক করে দেন, তাহলে এটা আগের মতো হয়ে গেল। এইভাবে করা যাবে। স্যার আরেকটা হ্যাঁ বলেন। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে, মনে করেন যে আমি এই কারের প্রি প্রি কম্পোজিশন করলাম এবং এরকম মনে হচ্ছে যে কার আমার আরো কয়েকটা লাগবে, তখন আমি যদি ওই কারের প্রি কম্পোজিশনটারে কন্ট্রোল দিয়ে ওই ডি একসাথে প্রেস করি, তাহলে ওর একটা ওই ডুপ্লিকেট তৈরি হচ্ছে। এখন ওই ডুপ্লিকেটের ভিতরে যদি আমি এক মানে আমি চাচ্ছি যে কারটারে দুইটা সেট মানে আলাদা আলাদা ভাবে চালনা করব, কিন্তু ওখান থেকে মানে কপি করার কারণে ওই একটার ভিতরে পরিবর্তন করলে ওইটা সবগুলোর ভিতরে এই একই কায়দায় পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা কি কোনো সমাধান আছে? আচ্ছা এটা সমাধান আছে, আপনাকে কপিটা এখান থেকে করতে হবে, ওখান থেকে এখানে উপর থেকে কপি করে এটা নামটা চেঞ্জ করবেন, কার অ্যানিমেশন, বা আমি এখানে কার 2 লিখলাম, ব্যাস। এবার এইটাকে এখানে নিয়ে আসেন, চলে আসলো। এখন এটার ভিতরে ঢুকে যদি চেঞ্জ করেন, ধরেন এটাকে একটু সরাই দিলাম, তাহলে দেখেন শুধু এটাই সরছে, এটা কিন্তু সরে নাই। ঠিক আছে, বুঝতে পারছেন? যদি জি আমরা স্যার বুঝতে পারছি। এখানে যদি কালার চেঞ্জ করা কিন্তু শিখাইছিলাম, তাই না? লেয়ার স্টাইল, কালার ওভারলে, এখান থেকে আমি কালারটা ধরেন এরকম করে দিলাম। ঠিক আছে, এবার এখানে আসি, দেখেন শুধুমাত্র এই কালারটা চেঞ্জ হবে এখন। জি স্যার। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার। স্যার আমি একটা বলেন। স্যার আমি একটা ওই প্রজেক্ট করছিলাম ওই করোনার যে 19 সালের যে করোনা হয়েছিল ওর উপর, মানে কোন দেশে যখন করোনা বাড়ছিল তখন এই প্রতিটা দেশ অনুযায়ী সংখ্যা দিয়ে দিয়ে। তো স্যার ওই জায়গাটায় হচ্ছে যখন মানে এর আগে একটা ভিডিও দেখছিলাম যে ওই সংখ্যাগুলো যখন বাড়তিছে তখন সিরিয়াল অনুযায়ী ওইটা উপরের দিকে উঠে যাচ্ছে। তো এটা আমরা যখন করতে যাচ্ছি তখন এটা ম্যানুয়ালি দেওয়া তো অনেক কষ্ট করে। এটার জন্য কি কোনো ফর্মুলা আছে? কাউন্টার আছে, এটা কাউন্টার কখন শিখবেন, এটা যখন এটা এক্সপ্রেশন কি? এই যে নাম্বার 8, ক্লাস নাম্বার 8, এই যে এক্সপ্রেশন যখন শেখানো ও হবে জি তখন। স্যার জি স্যার জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক ওকে স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার আপনি লাস্ট ক্লাসে যেরকম যখন বার্ড দেখিয়েছিলেন, এখন আমি স্যার অনেক ছোটকালে ওই ফ্ল্যাশ শিখেছিলাম। তো ফ্ল্যাশ করার সময় যখন বিভিন্ন বার্ড থাকতো, যদি আমি ডুপ্লিকেট না করি ওই বিভিন্ন বারকে সিলেক্ট করে আপনার ম্যাচ সাইজ করে ফেলা যেত। এরকম কি কোনো অপশন এখানে আছে? না ওরকম কিছু নাই। অ্যালাইনমেন্ট সাইজ না আচ্ছা আলাদা আলাদা করে ডুপ্লিকেট করে করতে হবে। আলাদা করতে হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে স্যার আমরা যখন যুক্ত বর্ণ লিখি এক্ষেত্রে ফন্ট গুলা ভেঙে যাচ্ছে বাংলা, এই ক্ষেত্রে কি ওইটাই তো করা যায়? বললাম, ওই যুক্ত বর্ণ লেখা বা আকারের শিকার ভেঙে যাওয়া, এটার জন্য অভ্রটা দায়ী। সো অভ্রটা অ্যাডোবির জন্য কম্পাটিবল না সব জায়গায়, সব ভার্সনের জন্য। বিজয় ব্যবহার করলে এটা আর ভাঙবে না, বিজয় ইউজ করবেন। স্যার জি বলেন। বিজয় তো ওটা পেড ভার্সন, ওটা কি কোনো সফটওয়্যার ইয়ে পাওয়া যাবে ক্র্যাক? পেইড
কে বলছে? এটা তো টোটালি ক্র্যাক। পেইড তো না, বিজয় পেইড না, এটা ম্যাকেরটা পেইড, ম্যাক ভার্সনটা পেইড, উইন্ডোজ ভার্সন পেইড না। স্যার হ্যাঁ বলেন। এখানে যে আপনি স্যার কার্ডটাকে আলাদা